জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না এবং আজকে আমাদের আয়োজনটা বেশ আলোকিত। কেন আলোকিত সেটা বলবো, কিন্তু তার আগে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আমাদের এই আয়োজনে কিন্তু যুক্ত থাকতে পারবেন আপনিও, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে এই আয়োজনটি সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য কিংবা আপনার যে কোনো ধরনের জানতে চাওয়া আপনি কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। আপনার হয়ে আমি সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো কিন্তু পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে এক্ষুনি তাড়াতাড়ি জানতে চান এবং আপনার মন্তব্য কিন্তু জানাতে পারেন। এবং আজকে আমাদের সাথে যে কারণে আমাদের আয়োজনটি বেশ আলোকিত হয়েছে, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ গুণী মানুষ, যারা দীর্ঘ সময় বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, বাংলাদেশের মানুষ এবং আমাদের খুবই প্রিয়জন। আমাদের সাথে যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় আজাদ আবুল কালাম, অভিনেতা ও নাট্যকার। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি আপনাকে পেয়ে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজীব সালেহিন, অভিনেতা ও পরিচালক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি দর্শক, আরও একজন যুক্ত রয়েছেন যে মানুষটা আমার কাছে ভীষণ প্রিয়, একে আজাদ সেতু, অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। জি, আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। সেতু ভাই, আমি প্রশ্নটা আগেও আপনাকে করেছি, আরও একবার করতে চাই। আর ইউ ফেমাস? এই প্রোগ্রামে যেহেতু এসেছি, আর ফেমাস প্রোগ্রামে যেহেতু এসেছি, ডেফিনেটলি ফেমাস। আপনার কাজও তো আসলে সেই ফেমাস জায়গা জুড়ে। আমরা বিশ্বাস করতে চাই যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ এবং শুধুমাত্র সেটি তার কাজের কারণেই অসাধারণ হয়। ফলে আপনাদের কাজগুলো যদি ইম্প্যাক্ট ফেলে, সেটাই তো আলাদা করে, তাই না? রাইট। রাজীব সালেহিন ভাই, একই প্রশ্ন আপনার কাছে জানতে চাও, আর ইউ ফেমাস? সেই প্রশ্নের উত্তর জানতেই আসলে এখানে আসা। এটা কিন্তু ভালো। মানে উত্তরটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে আমি তো খুবই সাধারণ মানুষ। আমি আমার কাজটা করে যেতে চাই, করে যেতে চাচ্ছি। তো সেটা যদি কখনো অসাধারণ হয়ে ওঠে মানুষের কাছে, তখন হয়তো ফেমাস হয়ে উঠবো। সেই প্রক্রিয়ায় আছি আর কি। অসাধারণের একটা সংজ্ঞা মনে হয় যে এরকম, যে যারা আসলে অসাধারণ তারা দেখতে অনেকটা সাধারণের মতো এবং তারা সাধারণের সাথেই থাকেন, সাধারণের সাথেই ঘুমান, সাধারণের সাথেই তাদের বিচরণ হয়, কিন্তু আসলে তারা অসাধারণ। এবং তেমন একজন অসাধারণ মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজাদ আবুল কালাম। আপনাকে আমার এই প্রশ্ন করা, যদিও আমি বলেছি, আমি এর আগেও একবার বলেছিলাম, যদি এই প্রশ্নটা করা খুবই অস্বস্তির, তারপরে জিজ্ঞেস করতে হয়, আর ইউ ফেমাস? এটা আসলে ফেমাস তো মানে নিজে ফিল করা যায় না। জি, মানে যেটা হয় যে অন্যরা বলে যে তুমি ফেমাস অথবা তুমি ফেমাস না। তো আমি আসলে অনেকগুলো কাজের মধ্যে থাকি, কাজ করি। এটা এখন এতে যদি আমার এক ধরনের পরিচিতি হয়তো হয়েছে অথবা একটা জায়গা হয়তো আমার আছে, কিন্তু এটা যদি আমি খুব ফেমাস হয়ে গেছি সেরকম মনে হয় না, কিন্তু একটা পরিচিতি আছে বলা যেতে পারে। পরিচিতিটাই আসলে আলাদা একটা জগৎ তৈরি করেছে, যে জগতের মাধ্যমে আপনি আসলে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন এবং আমরা আসলে তার মাধ্যমে ঋদ্ধ হচ্ছি। নিশ্চয়ই সেটা একটা বড় ধরনের পাওয়া, আপনাকে পাওয়া। কিন্তু আপনারা তিনজন যেই কারণে যুক্ত হয়েছেন সেটি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, তিনজন গুণী মানুষ একসাথে যুক্ত হওয়ার আরও একটি কারণ কিন্তু পেছনে রয়েছে। তারা সবাই সমন্বিতভাবে একটি প্ল্যাটফর্মে কাজ করেন, সেটি হচ্ছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ, যেটির মাধ্যমে আমি আসলে সম্প্রতি দেখেছি তারা একটা দুর্দান্ত কাজ করেছেন। অর্থাৎ এই সংঘের যুক্ত হওয়া যারা নতুনভাবে যুক্ত হয়েছেন কিংবা এই সংঘের সদস্য যারা রয়েছেন, তাদের যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য তারা একটি কর্মশালা চালিয়েছেন, যেটি আসলে 2 দিন ব্যাপী ছিল। সেই কর্মশালার মাধ্যমে আসলে কি কারণ, কি উদ্দেশ্য, সেটি আসলে একটু জানতে চাওয়া। আপনারা যারা অভিনয় করেন তারা হচ্ছেন কমিউনিকেশন লেভেলের সর্বোচ্চ মাত্রায় থাকেন, আপনারা সব কিছুর মাধ্যমে কমিউনিকেশন করেন, মানে দর্শকরা আমরা দেখে যেটা মজা পাই, তাদেরও কি আসলে দরকার হয় এই যোগাযোগ দক্ষতা? আসলে আমি বলবো এটাকে সালেইনকে আরো ডিটেইল বলার জন্য। জি। কিন্তু আমার এটা হচ্ছে যে আমাদের আপ টু ডেট হওয়াটা খুব জরুরি, যে সময়ের সাথে আমরা আছি কিনা, এবং আমরা অ্যাক্টররাও আসলেই সময়ের সাথে আছি কিনা, সময়কে বুঝতে পারি কিনা, এবং সেই জায়গা থেকে আমাদের কমিউনিকেশন স্কিলটা কী লেভেলের হওয়া উচিত,
সেটা এক ধরনের আলোচনা, এক ধরনের কর্মশালা, এটা আমার কাছে জরুরি মনে হয়েছে আর কি। এখানে যে শুধু যে কমিউনিকেশনের ব্যাপারটাই ছিল শুধু তা না, আরও ডিটেল অ্যাক্টিং নিয়ে ডাইরেক্টর মিট ছিল, সাইকিয়াট্রিস্টের সাথে বাহ। ইয়ে ছিল। এবং এই পরিকল্পনাটা মানে অ্যাক্টর সিকিউরিটি একটা ওয়ার্কশপ করবে, কিন্তু ওয়ার্কশপের ডিজাইন কী হবে, সেটা এক্সিকিউশন কীভাবে হবে, এটার দায়িত্ব ছিল রাজীব সালিহিন আর হচ্ছে সেতু। মূলত ওনারা দুইজন, উনি কোঅর্ডিনেট করেছে আর উনি হচ্ছেন ওয়ার্কশপের ডিজাইন করেছে যে এই হতে পারে, এরা রিসোর্স পার্সন হতে পারে। আমার মনে হয় যদি সালিহিন বলে। সালাম ভাই, যদি একটু আপনি আমাদেরকে একটু জানান যে যারা অভিনয়টা করেন তারাও একটা দুর্দান্ত মাত্রায় মানে যোগাযোগটা তাদের রাখতেই হয়, এটা বেসিক, কিন্তু তাদের সেটি উন্নয়নের জন্য আপনারা একটা কর্মশালা করেছেন, আমার কাছে ভালো লেগেছে অনেক। মানে ঠিক কী কারণ, কী উদ্দেশ্য? প্রথম কথা হচ্ছে যে অভিনয় শিল্পী সংঘ সবসময় চেয়েছে যে অভিনেতাদের স্কিল ডেভেলপমেন্ট করতে। তো আমাকে আমাদের কমিটি যখন আসলে দায়িত্বটা দেয় যে এটা নিয়ে একটা ডিজাইন করতে, নতুন যে মেম্বার হয়েছে, আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসলে আমরা তো নানান রকম প্ল্যাটফর্মে কাজ করি এবং কমিউনিকেশন অ্যাক্টিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কিন্তু আমাদের তো ইন্টারনাল কমিউনিকেশনের ব্যাপার আছে, ইন্ডাস্ট্রির নানান রকম স্টেক হোল্ডারের মধ্যে যে কমিউনিকেশন, এবং নানান প্ল্যাটফর্মে নানান ধরনের মানুষ কাজ করে। দেখবেন যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন স্কেলের কাজ হয়। তো আমরা একটা আরেকটাকে কমিউনিকেট করতে পারি না অনেক সময়, মনে হয় যে ওটা অনেক দূরের কিছু। ঠিক আছে, তো আমরা আমার মাথায় সবার প্রথম যেটা আসে যে এই দূরত্বটা ঘোচানো, কারণ অভিনয় ইজ অভিনয়, মানে অ্যাক্টিং ইজ অ্যাক্টিং, সেটা আমি যেই আপনার একটা প্ল্যাটফর্মে শব্দ একটু নিয়ে রাখলাম, দূরত্ব। আমি এটা নিয়ে কথা বলবো, আমার প্রশ্ন ছিল আর কি। জি, তো সেই দূরত্বটা ঘোচানো এবং যেন সবার সাথে সবার কমিউনিকেশনটা সহজ হয়। মানে আমি যেন বুঝতে পারি আসলে পাভেল ভাই কি বলছেন। জি। পাভেল ভাই থিয়েটার নিয়ে অনেক কাজ করেছেন, টেলিভিশন মিডিয়ামে অনেক কাজ করেছেন, কিন্তু অনেক সময় আমি পাভেল ভাইয়ের কথা বুঝতে পারি না, মানে আমাদের এই কমিউনিকেশনে প্রবলেম হয়। সেখানে আমি খোঁজার চেষ্টা করেছি আমার কি কি ক্রাইসিস আছে, আমাকে মডেল ধরে তারপর চিন্তা করেছি আসলে অ্যাক্টরদের কি কি ইমোশনাল ক্রাইসিস তারা ফেস করেন। কথা বলতে বলতে আসলে আমি আপনার সাথে কথা বলবো, আপনি জার্নালিজম নিয়ে কাজ করছেন, এই কমিউনিকেশনে আমি আপনার সাথে কথা বলবো, আসলে সেই কথাটা কেমন হবে। আমাদের এখানে দুটো প্রসেস থাকে, হয় আপনি আমার পেছনে ঘোরেন অথবা আমি আপনার পেছনে ঘুরি। আমি যখন অনেক উচ্চতায় চলে যাই, দুটাই পেশাগত কারণে না, দুটোই আমার কাছে মনে হয় এটা পেশাদার আচরণ না, বরং এটা ভ্রাতৃত্বের হওয়া দরকার ছিল। মানে সেই কমিউনিকেশনটা যেন ঠিকঠাক থাকে, সেইটা যেন আস্তে আস্তে অ্যাক্টরদের মধ্যে ডেভেলপ হয়, এইটা ছিল আসলে আমার উদ্দেশ্য, ডিজাইনের উদ্দেশ্য আর কি। আচ্ছা, মানে এটা ক্ষেত্রে কিছু আপনি কি অ্যাড করবেন এই একই প্রশ্নে? সেতু একই প্রশ্নে আসলে আমরা তো ধরেন, আমি যদি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যদি বলি যে আমরা আসলে আমাদের সোসাইটির অনেক কিছুকেই রিপ্রেজেন্ট করি, সেটা স্ক্রিনে যে। এখন পার্সোনাল অ্যাজ আ হিউম্যান বিইং হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, এবং ডেফিনেটলি অ্যাক্টর হিসেবে। সো যেহেতু আমরা বলা যায় যে গ্ল্যামার ওয়ার্ল্ড বা শোবিজ এই জায়গাটায় আছি, তার মানে আমাদের সেলফ প্রেজেন্টেশনেরও একটা জায়গা থাকতে হবে যে আমি আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করব। আমি যে একটা সোসাইটিতে বিলং করি, সেই সোসাইটির আমাকে একটা মানুষ কিভাবে মার্ক করবে, সেটা আমার অ্যাটিটিউডে, সেটা আমার প্রেজেন্টেশনে, ওই জায়গাগুলোকেই আসলে ফোকাস করা হয়েছে। যে ধরেন আমাদের যে কয়জন মেন্টর ছিল, তার মধ্যে অ্যাক্টর ছিল, সাইকিয়াট্রিস্ট ছিল, জার্নালিস্ট ছিল, কাস্টিং ডিরেক্টর ছিল, এক্সিকিউটিভ প্রডিউসার ছিল, রাইট। মানে সব কয়টা মাধ্যমের জায়গাতেই একজন অ্যাক্টরের সাথে অ্যাক্টরের রিলেশনশিপটা কিভাবে কেমন হওয়া উচিত, কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত, বা ডিরেক্টর অ্যাক্টর কমিউনিকেশন কেমন হওয়া উচিত, বা আমরা যে পেশাটায় আছি এটা একটা স্ট্রেসফুল পেশা, প্রচণ্ড স্ট্রেস নিয়ে কাজ করতে হয়, প্রচণ্ড চ্যালেঞ্জ আছে। সো ওই সব জায়গায় যে আমি কি করে আমার নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখবো, একজন সাইকিয়াট্রিস্ট আমাদেরকে ওই গাইডলাইনটা দিতে পারেন যে আসলে কিভাবে আমি পজিটিভ ভাবনার ভেতরে ফুল টাইম রান করতে পারি। জি। বা এখন ধরেন অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, সেটা ওটিটি হোক, ফিল্ম হোক, এবং একটু খেয়াল করলে দেখা যাবে যে এখন আসলে ওই যে সিনেমার লোক বা টেলিভিশনের লোক এই ধরনের আলাদা কোনো
বাউন্ডারি কিন্তু নেই, সবাই সব কয়টা মাধ্যমে কাজ করছে এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকটা মাধ্যমের ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা। সো একটার সাথে আমি এক জায়গায় কাজ করছি, সেখান থেকে যখন আমি আরেকটা সেক্টরে ঢুকবো, সেই সেক্টরের ল্যাঙ্গুয়েজের সাথে তো আমাকে পরিচিত হতে হবে। সো এই টোটাল কমিউনিকেশনগুলোই আসলে আমাদের পুরো টার্গেটটা ছিল। যদি এটা নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে আমি এটা একদমই আমার পার্সোনাল চিন্তা, সেটা আমি অনেককেই আমার কলিগদের বলেছি মাঝে মাঝে, যে আমার শোনা খুব বিব্রতকর দুটো সেন্টেন্স আছে, মানে যেগুলো শুনলে আমার গা রিরি করে ওঠে। সেটা হচ্ছে আমরা যারা শিল্পী আছি, আমরা যারা সেলিব্রিটি আছি, এই দুটো কথা যখন আমি শুনি কোনো ইয়ের লাইনে, তখন আমার টু বি অনেস্ট অশ্লীল লাগে। যে কারণ হচ্ছে শিল্পী সেলিব্রিটি এটা রেকগনিশন, আসলে এটা মানুষ দেয়, এটা আমি আসলে এটা বলতে পারি না। আমাদের এক ধরনের টেন্ডেন্সি, এটা হয়তো আমার মধ্যেও ছিল কখনো, যখন আমি মাত্র শুরু করেছি, আমি যখন আরেকটু কম ম্যাচিউর ছিলাম, তখন মনে হয়েছে যে আমি যেহেতু ক্যামেরার সামনে কাজ করা শুরু করে দিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তার মানেই হচ্ছে আমি যে সাধারণ আমার বন্ধুটা ব্যাংকে চাকরি করে অথবা আইটি নিয়ে কাজ করে, আমি কোথায় তার চেয়ে আলাদা। কিন্তু আসলে তো বিষয়টা তা না, ওরা একটা ট্রেডে কাজ করে, আমি একটা ট্রেডে কাজ করি। এখন আমি যদি আসলেই বিশেষ কিছু হতে পারি, আউটস্ট্যান্ডিং কিছু হতে পারি, তাহলেই আমি আসলে আলাদা হয়ে উঠবো, যেভাবে সত্যজিৎ রায় আলাদা হয়ে উঠেছেন। কারণ ডিরেক্টর তো অনেক আছে পৃথিবীতে, সবাই তো সত্যজিৎ রায় হয়নি। সেই রকম আমার সেই ব্যাংকার, আমার যেই বন্ধুটি যাত্রাবাড়ি থেকে সকালবেলা বাসে উঠে টঙ্গীতে এসে অফিস করে, আমি তাকে ভাবছি যে ও বোধহয় আমার মতো জ্ঞানী না, কারণ আমি তো আসলে স্টেজে উঠে গান গাই, কথা বলি, হ্যাঁ। সো ও বোধহয় খুব সাধারণ। এই যে চিন্তা, এই চিন্তার কারণে হয়েছে কি এক ধরনের ডিস্টেন্স হয় দর্শকের সাথে। কিন্তু আমি আসলে অসাধারণ কিছু করতে পারছি না, তো আমি কিভাবে আসলে অসাধারণ কিছু করার জন্য প্রস্তুত হতে পারি, সেই সাইকিটা আমার মাথায় সবসময় কাজ করে যে আমি আসলে ওই জায়গাটায় যাবো। কারণ আমার ওই ব্যাংকার বন্ধু তো রাত 3টার সময় উঠে একটা সুন্দর চমৎকার কবিতা লিখতে পারে, তাহলে ওকে আমি কেন শিল্পী বলবো না? আমি এই আপনাদের ব্যাপারগুলোর কাজটা নিয়ে ভাবছিলাম যখন, তখন আমার মনের মধ্যে বেশ কিছু বিষয় কাজ করছিল যে আমি আসলে কি ধরনের প্রশ্ন আপনাদের জন্য করতে পারি বা আপনাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে। আমি কিছু তখন মনে করলাম যে আমি কেন আপনাদের এই যোগাযোগ এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে আমি আমার কিছু ব্যক্তিগত না, অবশ্যই সেটা পেশাগত অভিজ্ঞতা শেয়ার করি না কেন। তার আগে আমি শেয়ারটা করব, তার আগে আমি আপনার কাছ থেকে একটা বিষয়, যেহেতু আপনি তুলেছেন যে কম ম্যাচিওর সময়ে অনেকে অনেক ভুল করে, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কেমন ধরনের ভুল করতেন, মানে কম ম্যাচিওর সময়? ভুল করতাম না, ভুল করি, এখনো করি। আচ্ছা, এখনো করেন? এখন যা ছোট, আপনার মধ্যে তো স্টারডম ব্যাপারটা নাই। ছোট স্টারডমের এই একটাই তো ভুল না, ভুল তো অনেক কিছুই হতে পারে। আচ্ছা, মানে আমরা যেহেতু সে বলছিল যে আমি সেলিব্রিটি, উনি যেটা বলেছেন সেটা খুবই কারেক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে কি, সোসাইটিও না একটু আলাদা করে দেখে। আচ্ছা, এটা যেটা আমরা ফেস করি আর কি, যে ধরেন আপনি কি বাজারে মাছের দামাদামি করছেন, অন্য একজন মাছ দেখছেন, আপনাকে দেখছে যে এই বেটা টেলিভিশনে সিনেমায় অভিনয় করে মাছ দামাদামি করতেছে। সোসাইটিও কিন্তু কখনো কখনো আপনাকে একটু আইসোলেটেড করে দেয়, যে ওই বেটা শিল্পী, ও একটু আলাদা মানুষ। কিন্তু ওই লোকটা যে মূলত মানুষ, কোনো একটা পেশার সাথে সে যুক্ত, যে এই পেশাটা কখনো কখনো আপনার এন্টারটেইন করে, কখনো কখনো আপনি তাকে পর্দায় দেখেন অথবা স্টেজে দেখেন, সিনেমায় দেখেন, টেলিভিশনে দেখেন। তো এই যে, এবং এই ক্ষেত্রে আপনি যখন আইসোলেটেড হয়ে যাচ্ছেন, এক হচ্ছে নিজের দোষে কেউ কেউ হয়, আমি লুক এট মি, আই এম রিয়েলি ফেমাস, লুক এট মি, এটা একটা নিজেকে যেমন করে। আর অন্য দিক থেকে আরেকটা পক্ষ থাকে, লুক এট হিম। তো ওই দুই জায়গার থেকে এরকম হয়, তখন হচ্ছে কি ভুলের মাত্রা বাড়তে থাকে। আচ্ছা, যে আপনি সোসাইটির একটা যে স্ট্রিমটা আছে, তার থেকে আপনি একটু কিভাবে যেন আপনার অজান্তেই হয়তো একটু বের হয়ে যান। এবং এরকমও হয় যে ধরা যাক আমি তখন দু একটা টেলিভিশন নাটকে মানে অভিনয় করেছি মাত্রই, তো একটা জায়গায় আমি একটু দাঁড়িয়ে আছি, সেটা হঠাৎ করে দেখলাম যে অনেক বাচ্চারা, তো মানে একটা স্কুল, এবং সেখান থেকে মানে বাচ্চারা বেরোচ্ছে, অনেকগুলি মেয়ে বাচ্চাও বেরোচ্ছে। একটা লোক ঠাস করে আমাকে বলে উঠলো যে এখানে দাঁড়ায় টাঙ্কি মারেন। আমি কিন্তু জানি না যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি উঠলাম যে ওনার সাথে তর্ক করতে গেলে আরও আমি তাড়াতাড়ি ওই জায়গার থেকে ছুটে যাবো আর কি। তো এটাও একটা বিষয় আছে আর কি, সোসাইটি আপনাকে কিভাবে দেখছেন এটা। আর হচ্ছে ওই যে আমরা বলি না সেলিব্রিটি একটা এমন শব্দ, সেলিব্রিটি মানে আপনি সেলিব্রেট করবেন, তাই না? হয় আপনি করবেন নাকি আপনাকে যে সেলিব্রেট বলছে সে করবে।
কিন্তু সেলিব্রিটিদের সেলিবেসি থাকে না, এটা একটা বড় সমস্যা। কারণ হচ্ছে তারা হচ্ছে ফোকাস, রাইট। লোকে শুধু শুধু তাকিয়ে থাকে। ওই যে বললাম না যে মাছের দোকানে আপনি মাছ কিনতে চাচ্ছেন, দামাদামি করছেন, উনিও মাছ কিনতে এসেছেন, উনি মাছ দেখছে না, আপনাকে দেখছে যে এই লোকটা দামাদামি করতেছে। তবে আমি আসলে এই কথাটা বলেছি একদম নতুনদের ক্ষেত্রে, যে আমি আজকে শুরু করলাম, যখন যে মানে মাছ কিনতে দেখছে, তার মানে তো অলরেডি সে স্পেশাল কিছু করে কিছু ফেলেছে, একটা করছে। স্পেশাল কিছু করে ফেলেছে। সো তাকে কিছুটা সেলিব্রেট করাই যায়। অবশ্যই। আর এই ওয়ার্কশপটা আরেকটা বিষয় ছিল, এরা হচ্ছে সংগঠনের নতুন মেম্বার, সদস্য, নতুন মেম্বার হতে যাচ্ছে, এবং তাদের জন্যই কিন্তু এই ওয়ার্কশপটার না অবশ্যই সেটা ভালো। আয়োজন করা। একদিকে সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে পেশাগত নানান ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমাকে মাফ করবেন, আপনারা কোনোভাবেই এটা আপনাদের দিকে নেবেন না। আমি ভাবছিলাম যে শুধুমাত্র অভিজ্ঞতাটা শেয়ার করার ক্ষেত্রে, যে আমার এই আয়োজনে বা আমাদের অনেক সময় অতিথিরা যারা আসেন সবাইকেই তো আমরা আমন্ত্রণ জানাই অনেক ইয়ে করে, তো তখন অনেক অতিথি বলেন, মানে এটা নিশ্চয়ই আপনারাও ফেস করেছেন হয়তো, যে না অমুকে থাকলে আমি যাব না। মানে এই যে কথাটা আপনারা যখন বললেন যে না এই ব্যাপারগুলো আসলে শুধরানো দরকার, হ্যাঁ, মানে এটাও একটা বড় ধরনের দক্ষতা বিষয়ক, যে আপনি অপছন্দ করলেও তার সাথেই বসবেন। হয়তো ধরেন আপনারা যারা ডিজাইনটা করতেছেন, আপনার মাথার মধ্যেও একটা প্ল্যান আছে যে আপনি কাকে কাকে নিয়ে কাজটা করতে চান, কিন্তু হঠাৎ করে কোনো একজন শিল্পী এরকম বললেন যে না উনি থাকলে তো আমি যাব না। এটা নিশ্চয়ই আপনাদের ক্ষেত্রেও হয় যে মানে আপনারা যখন বিভিন্ন কাজের জন্য কাউকে নিতে চান, তখন অমুক থাকলে অমুক হয় না, মানে এগুলো আসলে কেমনভাবে সামাল দেন, এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? আমি এরপরে আরেকটা বিষয় আসবো অভিজ্ঞতা সম্পর্কিত। আমার অভিজ্ঞতাটা তিক্ত হলে আমি খুবই দুঃখিত। ঠিক আছে, না ঠিক আছে, কিন্তু এইটা তো এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আসলে, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা এমনও মানুষ আছে যে ধরেন আমার সেতু ভাইয়ের সাথে প্রবলেম, তো আমি কেউ ম্যানেজ করবে যে ঠিক আছে স্মার্টলি হ্যান্ডেল করবে, কেউ করবে না এটা। Professionalism-এর way। হ্যাঁ, কিন্তু এইটা তো নিয়ম করে আসলে আমি কাউকে আসলে এটা গাইডও করতে পারবো না। তাকে আমি বুঝাতে পারি যে এই ধরনের সিচুয়েশন প্রফেশনাল, হ্যাঁ, মানে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? এটার ব্যাপারে একটা সরি ফর দ্য ইন্টারাপশন। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটাকে না আপনি ডিফাইন করতে পারেন না যে ওনার সাথে আমি বসে কথা বলবো কি বলবো না। এটা আসলে আপনি কোনোভাবেই বলে দিতে পারবেন না, কারণ ওনার মনস্তত্ত্ব আমার ব্যাপারে কি সেটা আপনি জানেন না, অথবা আমাদের দুজনের এক্সপিরিয়েন্স কি সেটা অনেকেই হয়তো জানে না। না আমাদের এই ক্ষেত্রটা professional আবার একটু জায়গায়- নতুনদের ক্ষেত্রে, মানে নতুন বলছি এরকম না, মানে ইন্ডাস্ট্রিতে কম সময় যারা একটু সময় বের কম করেছে সময় তাদের যারা আমি যেটা বললাম যে কেন ওয়ার্কশপ, নতুনদের নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়। এই ওয়ার্কশপটা কিন্তু বড় একটা কারণ এইটা। আর আপনি যেটা বলেছেন যে ওই যে এ থাকলে ও থাকবো না, এ বসবে না আসবে না, তা আমি যদি আমার কথা যদি বলেন যে আমি যার নৈতিকতার প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, সব কিছুর প্রশ্নে আমার থেকে অনেক আলাদা, মানে আমি তার চিন্তা দর্শনকে ঘৃণা করি, একরকম বলা যেতে পারে। আমার ক্ষেত্রে যেটা, আমি তার সাথে বসতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তারটাও শুনতে চাই। এটাই তো পেশাগত আচরণ। আমি তার তার কথা চেয়েও শুনতে বড় চাই। কথা ভাই, আমরা তো অভিনেতা, আমরা পার্সোনালিটি সুইচ করি, আমরা আমাদের ইমোশন সুইচ করতে পারি। So, সেটা ধরো ওইখানেই যদি performance-এ। আমরা না করতে পারলাম তাহলে হু এম আই? এক্স্যাক্টলি। সো ডিসকাশনটা একটু সুইচ করি, কারণ আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা নানান ধরনের সংকট নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে যোগাযোগ বিষয়ক সংকট, এবং সেটা আমাদেরও সেই সংকট আছে। সেই ক্ষেত্রে যে বিষয়টাতে ছিলাম যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে, প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতা বলছিলাম। সংকট আরও একটা আছে, সেই সংকটের মধ্যে পরে হচ্ছে যে, যদিও সেটা নিয়ে আপনারা ডিসকাস করেছেন, যে সাংবাদিকদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ রাখবেন, কিভাবে কথা বলবেন, কী ধরনের কৌশলটা রেখে তারপরে কতটুকু বলা যাবে, নিশ্চয়ই সেগুলো নিয়ে বলেছেন। আপনার দীর্ঘ ক্যারিয়ারে অনেক গণমাধ্যমের সাথে সম্পৃক্ত হয়েছেন। 2 থেকে 3টা ছোট টোটকা যদি আমাদেরকে একটু শোনাতেন। আচ্ছা, এইটার একটা মজার বিষয় আছে কি, আমি গণমাধ্যমের সাথে আমার যেমন ইন্টারাকশন হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু জার্নালিজম, পড়াশোনা আমার ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে, কিন্তু আমার সাংবাদিকতা করা হয়নি। কিন্তু সাংবাদিকদের সাথে আমার নানান সময় নানান কিছু আছে, এবং আমরা একটা সেমিনারও করেছিলাম, অ্যাক্টিভ সিকিউরিটির পক্ষ থেকে একটা সেমিনার করেছিলাম। সেই সেমিনারের পেপারটাও আমি লিখেছিলাম। আচ্ছা। যে
সংবাদপত্রের সাথে অথবা সাংবাদিকের সাথে অ্যাক্টরদের অথবা পারফর্মারদের সম্পর্ক নিয়ে। তো এটা এটা হচ্ছে just- কত আগে ছিল? এটা আরো 3-4 বছর আগে না, 3-4 বছর আগে। তো এখন যেটা হচ্ছে যে আমার কাছে জিনিসটা মনে হয় কি যে ও কিন্তু একটা কথা ধরেছিল, আপনি খেয়াল করেছিলেন মনে আছে কিনা, যে কেউ সাংবাদিকের পিছনে Right. দৌড়াচ্ছে, আবার কি অথবা কিন্তু জার্নালিজমের কথাটা হচ্ছে সংবাদ যেখানে সাংবাদিক সেখানে, তাই না? জি। তার মানে হচ্ছে যে সাংবাদিক আসলে যাবে, সংবাদ তার কাছে আসবে না। তো না, কিন্তু আমাদের ক্ষেত্রে কখনো কখনো উল্টা হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। যে সংবাদ চলে আসতেছে, সাংবাদিক যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা হয় কি, সংবাদ কিভাবে চলে আসে, ধরেন এই কালচারাল বিট যারা করেন অথবা এই আর্ট কালচারের লোকজন নিয়ে, স্পেশালি আমি যে আরও ওই যে অ্যাক্ট্রেস এবং মানে ফেমাস অথবা সেলিব্রিটি যারা আছে তাদের ক্ষেত্রে কি হয় যে তারা কখনো কখনো এই সংবাদগুলি বিক্রি হয় বলা হয়। এবং কেউ কেউ এমনও সাংবাদিক আমি দেখেছি যে খুশি হতে পারছে না, কারণ হচ্ছে কন্টেন্ট নাকি হচ্ছে না। কন্টেন্ট জিনিসটা হচ্ছে যে এমন সামথিং ভেরি লুক্রেটিভ হইতে হবে, যেটা হচ্ছে যে জানিস সেতু যদি আমার সম্পর্কে এরকম একটা কথা বলতে পারে যে ও পায়েল পাগল, এইটার যে এইটা, ভ্যালু হ্যাঁ, right. নিউজ হিসেবে, কন্টেন্ট হিসেবে, trend এর মধ্যে অথবা খুব যে চলছিল। আরে আপনারা জানেন না খুব খারাপ। হ্যাঁ, তো এই যে খুব খারাপ বললে অনেকগুলি লোক ঝাঁপিয়ে পড়বে। আর আরেকটা হচ্ছে সংবাদের চেহারা পরিবর্তিত হয়েছে, আমাদের মিডিয়াগুলো তো অনেক হয়েছে এখন, তাই জি, না? জি। এই যে ইউটিউব বলেন, এই যে রিলস বানাচ্ছে, Digital এটা platform, হচ্ছে জি। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। আগে ছিল কি প্রিন্ট মিডিয়াম, ম্যাক্সিমাম টেলিভিশন, এরকম দু একটা জায়গা। এখন কিন্তু এটা আকারটা বিরাট বড়, চ্যালেঞ্জটাও বেশি। চ্যালেঞ্জটা অনেক বেশি। এবং এই যে কন্টেন্ট, খাওয়ার যোগ্য নিউজ কোনটাকে আমি যদি বানাতে পারি, বাজারে যদি ছেড়ে দিতে পারি, যে সেতু কিন্তু আসলে ধরা যাক যে আমি যদি বলি যে সেতু যে গলাটায় কথা বলে, ওটা কিন্তু আসলে গলা না, এটা রেকর্ডেড। আচ্ছা, ওর ভিতর ওর কাছে একটা আছে, Device আছে। ডিভাইস আছে, ডিভাইসটা জিভার তলে রাখে এবং এটা দিয়ে ও কথা বলে। আচ্ছা। নাহলে কিন্তু ওর উচ্চারণ খুব খারাপ। হ্যাঁ, ওটার কারণে খুব ভালো শোনা যায় কথাবার্তা। তো এইটা যে নিউজ হিসেবে মনে করে জানি, তাই নাকি, এটা অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু নিউজ যে করবে তাকে অথেন্টিক কিনা সেটা দেখার বিষয় আছে। কিন্তু এখনকার এত বড় জায়গা যে কিছু নিউজ আছে আপনি চেহারা দেখলেই পড়বেন না, অথবা দেখলে কি লিখছে না লিখছে, এরা খুব বাজে লেখে। তো ওইটার আবার অনেকে আছে ওইটা দেখে, যেমন মিডল ইস্টে আমি দেখেছি তাতে এন্টারটেইনমেন্টের প্রধান জিনিস হচ্ছে এই ধরনের রিলস, এই ধরনের গল্প, এই ধরনের কারো ব্যাপারে খুব ব্যক্তিগত জায়গায় বানানো জিনিস। আমি এখানে আরেকটা, এটা সেতু ভাই হয়তো রিলেট করতে পারবেন, যে আপনাদের অভিনেতা বিশেষ করে একদম প্রধান চরিত্রে যারা অভিনয় করেন সবাই তো আপনারা সমানভাবে গুরুত্ব, কিন্তু যারা নায়ক বলেন, যে নিজেদেরকে নায়িকা বলেন, তাদের নাকি একটা সিন্ডিকেট জার্নালিস্ট আছে যারা তাদের এই নিউজগুলো কন্টিনিউয়াসভাবে, সেটা নিউজ না হলেও, এই গল্প না হলেও, কি করলেন XYZ নামে তখন পত্রিকায় কিংবা এই বিভিন্ন অনলাইনে ছাড়ে। এটা কি মানে আপনারা নিশ্চয়ই শেষ সত্যতা দেখেছেন, বা এই সিন্ডিকেটের ধরনটা কেমন? ডেফিনেটলি কিছু না কিছু তো আছে, কিছু না আচ্ছা। থাকলে তো আর ওটা এক্সপোজ হতো না। আচ্ছা। তবে হ্যাঁ, মানে আমি যদি ইন্টারন্যাশনাল ইয়েগুলো ফলো করি, জি। তারা যেভাবে হচ্ছে আপনার পেট্রন করে সব ইয়াদের, মানে নতুন অ্যাক্টর হোক বা ভালো কাজের, ওরা অনেক পেট্রন করে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও। আমাদের এখানে হচ্ছে হ্যাঁ, নির্দিষ্ট কিছু মানুষের খবরের বাইরে খবর পাওয়াটা একটু টাফ হয়ে যায়, এবং দেখা যায় যে পত্রিকার পেজে হয়তো এক কোনায় আমাদের কিছু খবর আছে, কিন্তু ম্যাক্সিমামই আছে হচ্ছে কে ঘুমাইলো, আম খেলো, কে কোথায় সমুদ্রের ঢেউ ভেঙে পড়লো, এই ধরনের নিউজের ইয়েটা বেশি। এখন ওই যে পাবেল ভাই যেটা বললো যে খাওয়ার যোগ্য, এখন ওই মানে খাবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে একটু রসালো, একটু মানে কিন্তু ওনার যে প্রসঙ্গটা ছিল যে সিন্ডিকেশন, হ্যাঁ ওইটাই বললাম, এটা হচ্ছে দুই রকমের আছে। কিন্তু এটা যে শুধু সাংবাদিকরাই এরকম করছেন তা না, এটা দুই পক্ষেরই ব্যাপার, দুই পক্ষেরই আছে, এবং যে সেটা এক ধরনের একটা প্ল্যানের মতো, একটা জি, জি, জি। এটা একটা যে তুমি আমার জন্য আমি তোমার জন্য, রাইট, রাইট। যে তুমি আমাকে
সবসময় একটু জাগিয়ে রাখবে। এবং শুধুমাত্র জাগিয়ে রাখবেন না, অন্যকেও একটু দমিয়ে রাখবে। হ্যাঁ, মানে আপনি তো একজনকে জাগাতে গেলে তার একজনটা একটু নিচে নিয়ে নামবেই। জি। তো এটা একটা অসুস্থ প্রতিযোগিতাও আছে এর মধ্যে, যে আমাকে সবসময় থাকতে হবে, প্রিন্ট মিডিয়াম হোক বা যে কোনো জায়গায় আমাকে থাকতেই হবে। এটা দেশটা তো আসলে গরিব, তো মানসিকতা খুব গরিব। আসলে জি, সাবির ভাই আপনি যেন বলবেন। আচ্ছা। অশিক্ষা আছে, অনেক কিছু আছে। আসলে যেটা হচ্ছে যে দুইটা বিষয় একসাথে বলি, সেটা হচ্ছে যে এখন তো নিউজের ফর্ম চেঞ্জ হয়েছে অনেক, মানে প্রচারের ফর্ম। যেমন আমার যে ফেসবুক আইডি, সেটাও কিন্তু এখন একটা প্রচারের মাধ্যম। একদম। এখন ওইটাই কেউ কেউ হয়তো ওইভাবে ইউজ করছে, সেটা সিন্ডিকেশন না বলে ওইটাকে আমি মানে ঠিক আছে আমি পারছি, আমি ওইভাবে করছি, কিন্তু আমি অন্যের নেগেটিভ নিউজ করছি, ওটা খারাপ। নিজেকে আপনি এক্সপোজ করেন, ভালো মতো করেন, ভালো কাজ। তবে আমাদের যে ওয়ার্কশপের যে মোটিভটা ছিল এই জার্নালিস্টদের সাথে যে পার্টটা, সেইটা হচ্ছে যে আসলে একজন আমরা জার্নালিস্টদেরকে দিয়ে এটা ওনাদের কাছ থেকে এটা শুনতে চেয়েছি যে একজন অ্যাক্টর সেইভাবে নিজেকে প্রিপেয়ার করুক যে সেটা কোন কাজটা করবে সেইটার চয়েস, তারপর তার পার্সোনালিটি, কি করলে জার্নালিস্ট তার প্রতি আগ্রহী হবে, ঠিক আছে, সেইটা যেন জার্নালিস্টদের ডিজায়ার থেকে আমরা জানতে পারি, যে আমরা চাই যে আপনারা কাজটা ভালো করেন। সেই ক্ষেত্রে কাজের সিলেকশন, তো আমাদের পয়েন্ট অফ ভিউটা ছিল ওই জায়গা থেকে আমরা। আর এই যে বিজনেস মেকানিজম কি প্রসেসে কি করছে, এইগুলো তো আসলে সবই আসলে আমার কাছে মনে হয় স্পেশাল কেস। এগুলো আপনি কখনো আটকাতে পারবেন না, নিয়ম করে হবে না এটা। রাইট। কে কোন নিয়মে এটা করবে আমরা এটা আফসোস করতে পারি। এখন এটা আরো বড় জায়গাটাই এখন বড় হয়ে গেছে। মানে তবে এখানে মানে আমাদের মূল টার্গেট যেটা ছিল যে আপনি যদি আপনার কাজের প্রতি মনোযোগী হন, আপনি যদি আপনার কাজটাকে প্রফেশনাল জায়গা থেকে নিয়ে আপনি যদি নিজের স্কিল কন্টিনিউয়াস ডেভেলপ করতে থাকেন, আজকে হয়তো আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না, বাট আপনার কাজই আপনাকে একসময় ওই জায়গাটায় নিয়ে যাবে। কেউ না কেউ আপনার দিকে তাকাবে, কেউ না কেউ আপনাকে ওই সাপোর্টটা দেবে। সো সবার আগে আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরের আপনার স্কিলটা অনেক বেশি ডেভেলপড হতে হবে, আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। আরেকটা জিনিস ছিল, সরি আমি একটু, সেটা হচ্ছে যে আপনি কোথায় আসলে নিজেকে এক্সপোজ করবেন। আপনার সোনালী অতীত, এই সেই নানান রকম জায়গা থাকতে পারে। মানে আমি যমুনা টিভির প্রোগ্রামে আসবো নাকি ভেসে যাওয়া টিভির ইয়েতে আসবো, সেইটা আমাকে ডিসাইড করতে হবে। এই চিন্তাটা তাদের মধ্যে দেওয়া হয়েছে। আমরা কিন্তু খুব সচেতনভাবে কোনো গাইডলাইন দিইনি, আমরা বুঝিয়েছি কোনটা বেটার ইমেজ তৈরি হতে পারে। জি, সেই পার্সপেক্টিভে মানে আপনারা যে কষ্টটা করলেন, একটা কষ্টের পরে তো একটা ফলাফলও এক্সপেক্ট করেন, মানে সেখানে প্রত্যাশাটা কেমন? একটা ঘটনা বলি। জি। ঘটনা হচ্ছে আমাদের এখানে একটা পার্ট ছিল কমিউনিকেশন উইথ কাস্টিং ডিরেক্টরস। আচ্ছা, রাইট। তো আমাদের অনেকেরই এক ধরনের ইয়ে ছিল যে আমি অডিশন দিব কেন, অ্যাক্টরদের মধ্যে ওটা আছে যে আমি অলরেডি ফেমাস, আমি এত কাজ করছি, আমার অডিশন লাগবে। তো আমরা ওইখানে বুঝাইছি যে ইন্টারন্যাশনালি সবাই অডিশন দিচ্ছে। কিছুদিন আগে আমির খানও একটা সিনেমায় অডিশন দিয়ে টেকে নাই, তার নিজের প্রোডাকশনের সিনেমা। তো অডিশনটা লাগে, এটা প্রসেস, ফিল্ম মেকিং প্রসেসের মধ্যে পড়ে এটা। তো এইটা আমরা বলেছি ওই কাস্টিং ডিরেক্টরের কমিউনিকেশনে অনেক কিছুর মধ্যে এই পার্টটাও ছিল। তো একজন আমাকে গতকাল ফোন দিয়েছে, বিকেলবেলা ফোন দিয়ে আমাকে বলল যে ভাই আপনাকে থ্যাঙ্কস। আমি বললাম কেন? কিছুদিন আগে আমি একটা জায়গায় আমাকে অডিশন দিতে বলেছিল, আমি মানা করে দিয়েছিলাম। আপনার এই ওয়ার্কশপ করার পর আমি আজকে ওনাদেরকে বলে আসছি। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ওনাদেরকে বলে আসছেন মানে কীভাবে বলছেন? তখন বলে যে না ভাই, আমি একদম ব্যক্তিত্বের সাথেই বলছি যে ভাই আমার ওই সময় একটু ইয়ে ছিল, থাকে না যে বলাটাও আবার পার্সোনালিটি লুজ করে বলা, এবং সে তার মানে তো এটা ওয়ার্ক করেছে। আমার তো একজন মানুষের মধ্যেও যদি আমি ওই বোধের জায়গাটা তৈরি করতে পারি, তাহলে তো আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ওটা ডেভেলপ হবে। এবং আফটার ওয়ার্কশপ অনেকেই আমাকে ফোন দিয়েছে, অনেকের সাথে মেসেঞ্জারেও কথা হয়েছে, দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। মানে তাদের ইয়ে হচ্ছে যে আমরা তো এইভাবে ভাবি না, কারণ আমাদের কি হয়, আমরা অ্যাক্টিং ওয়ার্কশপ করি, আমরা স্পিচ ওয়ার্কশপ করি, এটা হচ্ছে খুব ডেডিকেটেড একটা ইয়ে। বাট এই যে ইন্টার রিলেশনশিপটা যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একজন অ্যাক্টরের লাইফে, এবং ওই জায়গাটাতে আসলে আমরা কখনো ওইভাবে ফোকাস করিনি। সো এই জিনিসটা ইন্টারেস্টিং। এমনও আছে, আমাদের ওমর ছিল, ও কিন্তু এর আগের ব্যাচের,
ও ওরিয়েন্টেশন ক্লাস করেছে, বাট ও নিজে থেকে ইন্টারেস্টেড হয়ে 2 দিনই থেকেছে এবং প্রত্যেকটা ক্লাস মানে সিনসিয়ারলি ও প্রতিটা ক্লাস করে গেছে, ফলো করে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো, তবে তার আগে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর এই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবার একটু ফিরতে চাই সেতু ভাই আপনার কাছে। আপনাদের সংগঠনের কার্যক্রমের কথা বলছিলাম, নিজের প্রসঙ্গে একটু বলেন, কি কি করছেন, কি কি আবার দারুণ দারুণ কাজ আপনার দেখতে পাবো? সামনে 4 তারিখে হইচইতে আঁকা আসছে ভিকি জাহেদের। আচ্ছা, আর হচ্ছে আগামীকাল আগামীকাল রক্ত হ্যাঁ ও এই ভিকি জাহেদ কি রক্ত ছাড়া কোনো কাজ করতে পারে না? এটা তার সিগনেচার, আচ্ছা। তার সিগনেচার প্যাটার্ন। আর হচ্ছে ভিকি জাহেদেরই আরেকটা প্রোডাকশন আসছে 28 তারিখে, জি। সেটা হচ্ছে খোয়াবনামা। 28 তারিখে বলতে হচ্ছে যে 28 সেপ্টেম্বর, না 28 অগস্ট, এই যে এই 28 তারিখে। ও আচ্ছা 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 আচ্ছা। আগামীকাল। আগামীকাল। আপাতত এই দুটো কাজ আসছে। আর হচ্ছে আহমেদ হাসান সানির একটা সিনেমা আমরা করেছি, আমি পাভেল ভাই দুজনে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, সেটার জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা কবে নাগাদ? এটা এখন আমরা জানি না, আশা করছি আগামী মাসের কোনো একটা সময়। আচ্ছা, মানে শুটিং সব শেষ, কাজটা সব শেষ। আমাদের দিক থেকে কাজ শেষ আর কি। আচ্ছা, বাকিটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ভাইয়া আজিজ সালাহিন ভাই, কি কাজ করছেন, বা এই সংগঠনের বাইরে কোনো কাজ চলছে কিনা? হ্যাঁ, ওটাই তো কাজ। ওটাই মূল কাজ। ওটাই মূল কাজ। তৌকির আহমেদের একটা সিরিয়াল করলাম, যেটা বিটিভিতে, জি, ধূসর প্রজাপতি, জি। ওটাতে অভিনয় করেছি। আরেকটা সিরিয়াল করছি যেটার নাম কাজিনস, ওটা গোলাম মুক্তাদির বানাচ্ছে। আপাতত এটাই, আর কিছু কাজের কথাবার্তা হচ্ছে। আর আমি যেহেতু নির্মাণের সাথেও জড়িত, কিছু কাজের প্ল্যান চলছে। আচ্ছা, আপনার পরিসর এত বেশি, মানে নির্মাণ করেন, অভিনয় করেন, কাজ করেন, ভয়েস দেন, মানে আমি কোনটা রেখে কোনটা জিজ্ঞেস করব? ও এটা হচ্ছে কি যে কবি সমুদ্রগুপ্ত, জি। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছিলাম কোথায় বসেন, বলতে আমার অফিস আছে। তো আপনি অফিসে কী করেন? কবি মানুষ। আমার অফিসের নাম কি জানো? কি 9-6। 9-6? আচ্ছা 9-6 আসলেই হোল্ডিং নাম্বারটা যেখানে উনি বসতেন, আচ্ছা 96। তো 9-6, আমি তো করি 9-6, আচ্ছা 9-6 করে তো চলি। তো ওরকম আর কি, যে আমি আসলে অনেক কিছুই করি, হ্যাঁ। এবং সেগুলো আসলে একই কাজ, মানে এত ইন্টার রিলেটেড যে এটাকে আমি যদি আলাদা করে যদি কেউ বলে, তো সেক্ষেত্রে যেমন ওই যে একটা অভিনয়ের কথা বললো, একটা সিনেমা করলাম, ও তার ঠিক ওটা শেষ হওয়ার পরপরই আমি আরেকটা সিনেমা করেছি, জীবন আমার বোন, একটা বিখ্যাত উপন্যাস আছে, ওইটার সিনেমা বানাচ্ছেন একজন, জি। ওটাই অভিনয় করলাম। আরও প্রায় 2টো সিনেমা আছে যেগুলো মানে লাইনে আছে, যে কোনো সময় রিলিজ হবে। জি। টেলিভিশনের এনটিভিতে একটা সিরিয়াল যায়, ওটাই করি। এটা হচ্ছে ছাত্রাবাস নামে, ওই সিরিয়ালটাই করি। আর এর মধ্যে আমি ব্যস্ত ছিলাম ভীষণভাবে স্টেজ প্লে নিয়ে, নতুন নাটক। জি, আমি ওটাই আসছিলাম। ব্রেকটার নাটক নামালাম একটা, এক্সেপশন অ্যান্ড দ্য রুল, ওটা নামিয়েছি। আর অন্য অন্য নাটক, সেগুলোর প্রদর্শনী চলছে বিভিন্ন সময়। যেমন এই শুক্রবারই আমাদের শো ছিল মহিলা সমিতিতে। আবার আগামী মাসের 8, 9, 10 জি। 3 দিন শিল্পকলা একাডেমিতে ওই এক্সেপশন রুলের শো হবে, সম্ভবত 6টা শো 2 দিনে। তো এইরকম নানান কিছুই করছে আর কি। একটা ছোট প্রশ্ন তিনজনের কাছে, যে কাজের পরিবেশটা এখন কেমন? মানে এর আগে যারা আমাদের অতিথি হয়ে আসছিলেন, তারা সবাই বলছিলেন যে একটা দারুণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অস্থিরতা তো পুরো দেশ জুড়ে রয়েছে, সেটা একটা ভিন্ন কথা, এবং সেটার একটা বড় ইম্প্যাক্ট আপনাদের এই ইন্ডাস্ট্রিতে পড়েছে। এখন আসলে কি আচ্ছা, অবস্থা? এই আমাদের যে ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায়, সেটা যদি টেলিভিশন হোক, সিনেমা হোক, ওটিটি, যেটাই হোক না কেন, এইখানের সাথে কিন্তু দেশের অর্থনীতি এবং পলিটিক্সে একটা যোগাযোগ আছে। জি, অবশ্যই। হ্যাঁ, এখানে তো অর্থ লগ্নির বিষয় আছে। তো সেক্ষেত্রে যেহেতু বিজনেস এটাই বাংলাদেশে এখন যেরকম, মানে স্পেশালি গত 24শে জুলাইয়ের পর থেকে যে একটা জাগরণের মতো জায়গা তৈরি হয়েছে, একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা আমাদের ক্ষেত্রে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন পর্যন্ত
শুধু আশার আলো দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এর ঘটনাটা উল্টো ঘটছে, যে অনেকে এই প্রফেশনে থাকতে পারবে কিনা, সার্ভাইভ করতে পারবে কিনা, এমন একটা পরিস্থিতি সংখ্যাও তৈরি দেখা হচ্ছে। যাচ্ছে। এবং অদূর ভবিষ্যতে ভীষণভাবে রাজনৈতিক সরকার অথবা মানে ইলেকটেড গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত আমার মনে হয় না যে ইকোনমিরও অনেক বড় চেঞ্জ হবে এবং এই সেক্টরের মানে একটা ডেভেলপমেন্ট হবে বলে আমার মনে হয় না, যদি এই বড় পরিবর্তনটা না হয়। কারণ এখন একটা ইন্টারিম টাইম, যেমন ইন্টারিম গভর্নমেন্ট ঠিক একইভাবে ইন্টারিম টাইম হতো, যে এই সময়টাকে উত্তীর্ণ করা একটা বিশাল ব্যাপার। একদম ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আসলে। আপনাদের সংঘের আসলে অভিনয় শিল্পী সংঘের পরবর্তী পদক্ষেপটা কি? আমি যদি আরেকটু ছোট করে ধরি বলি যে আপনারা একটা বিষয় নিয়ে মানসিক স্বাস্থ্য এবং কাউন্সিলিং এর একটা কথা বলছিলেন, আপনি খুবই দুর্দান্ত মনে হয়েছে আপনার, যে আপনারা সবাই এত স্ট্রেস নিয়ে কাজ করেন এবং চরিত্র নেয়ার ক্ষেত্রেও অনেক ভাবতে হয় নিশ্চয়ই আপনাদেরকে, আলাদা একটা শ্রম দিতে হয়, সেটা মানসিকভাবে একটা ইম্প্যাক্টও পড়ার কথা। আপনারা যারা কাজ করেন সেটি নিয়েও কাজ করছেন, এরকম আরও কিছু কিছু দুর্দান্ত হয়তো নিশ্চয়ই চিন্তাভাবনা রয়েছে, দু একটা কি বলা যাবে আমাদেরকে? প্রথম কথা হচ্ছে যে আমাদের এবারের যে কমিটি, আমরা প্রচণ্ড চেষ্টা করছি যে আমাদের যে রেগুলার যে এইসব কাজ আছে, যেমন অভিনেতাদের বিভিন্ন কল্যাণ সাধনে কাজ করা, তাদের কোনো প্রবলেমগুলো অ্যাড্রেস করা, সেইগুলো আছে। তারপর আরও যা যা আছে যেটা সংঘের কাজ হয় ইউজুয়ালি, সেগুলোর বাইরে নতুন এডিশন হচ্ছে এই ওয়ার্কশপ। আমরা আরও কিছু নতুন কিছু বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, সেগুলো এখনও একদম পরিকল্পনার মধ্যে আছে, সো আপাতত বলতে চাচ্ছি না। তো সেইগুলো যদি করতে পারি তাহলে অভিনেতাদের জন্য ভালো হবে, ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আর যদি আসলেই দেখি যে এই যে ওয়ার্কশপের যে প্রসেসটা চালু হলো, এটা যদি আসলেই সত্যি, যদিও যে আপনারা ডাকলেন, আপনারা এগুলো নিয়ে কথা বলছেন, তার মানে এটা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো এটা যদি আসলেই আমাদের যারা মেম্বার্স আছে, আমাদের আশেপাশে যারা আছে, তারাও যদি একদম অ্যাপ্রিসিয়েট করে এবং চাপের মধ্যে রাখে যে এরকম করতে হবে, তাহলে আমরা আরও করব এবং প্রতিনিয়তই করব। একটা চাপ তো সবসময় থাকে, যে চাপটা হয়তো নানানভাবে নানান রকম করে ভোগায়, এবং সেটি হচ্ছে রাজনীতির মারপ্যাচ, এবং সংগঠন, জীবন, সমাজ, কোনো কিছুই তো আসলে রাজনীতির বাইরে না। সেই ক্ষেত্রে আপনারা এইটাকে রাজনৈতিক মেরুকরণে কতটুকু চাপ অনুভব করেন? এটা আসলে বর্তমান কমিটির উপরে অনেকখানি ডিপেন্ড করবে। আর আমার বিশ্বাস যে অ্যাক্টরস ইকুইটির একটা জায়গায় খুব স্ট্রং আছে, সেটা হচ্ছে তাদের ইউনিটির জায়গায়। আমাদের অন্যান্য এই সেক্টরের অন্যান্য সংগঠন থেকে অনেক শক্তিশালী একটা অবস্থানে আছে। সো ওই জায়গা থেকে আমার বিশ্বাস যে আমাদের এই মেরুকরণের জায়গাটায় আমরা সম্ভবত থাকবো না। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কেন বললাম, আপনারা যখন বোল্ড থাকেন তখন কিন্তু অনেক কিছু অটোমেটিকভাবে বদলে যায়, কারণ আপনারা হচ্ছেন, আপনাদের কথা মানুষজন শুনে, আপনাদের কথা মানুষজন শুনতে পছন্দ করে আসলে। তো সেই কারণে আপনাদের ঠিকভাবে থাকাটা খুব জরুরি মাঝে মধ্যে হয়। এবং আপনার কথা বলছিলাম যে গত সময়েও, মানে যখন একটা অন্যায্য চলছিল, আপনি একটা বার্তা দিয়েছিলেন যে রক্তের উপর দিয়ে কোনো সরকার চলতে পারে না। আমার এখনও মনে হয়, আমি ভুল না করে লাইনটা মনে হয় ঠিকই বলেছি, এরকমই কাছাকাছি বলেছিলেন, যে এটা আসলে একটা মেসেজ যে দীর্ঘ সময় ধরে বা একটা পরিবর্তন হয়তো সে সময় দরকারই ছিল, সে কারণেই হয়তো বলা, এবং যখন আপনারা এই ভয়েসটা রেজ করেন তখন অন্য একটা মাত্রা দেয়। ফলে এই কারণে বলছিলাম যে রাজনৈতিক মেরুকরণে অনেক ধরনের আপনাদের অবস্থান খুব জরুরি। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমাদের নিজেদের অবস্থানটাও আসলে এখন ধরে রাখাটা বেশি জরুরি। মানে আমরা অ্যাক্টররা যদি আমাদের গ্রুমিংয়ের জায়গাটা, আমাদের পার্সোনালিটির জায়গাটা স্ট্রংলি নিয়ে মানে ধরে রাখতে পারি, আমার সংগঠন যদি আমাদেরকে ওই সাপোর্টটা দিয়ে এক জায়গায় সবাইকে ধরে রাখে, তাহলে আমরা সবচেয়ে বড় একটা ভয়েস হতে পারবো। মানে এই বিশ্বাসটা আমার আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল বায়াসনেস, আসলে কখনোই আমরা যেই ধরনের কাজ করি সেই ধরনের মানুষের থাকা উচিত না। বায়াসনেস আমরা আপনি সমর্থন করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, সেটা ব্যক্তি। জি, ইভেন ব্যক্তিও তো কনসার্ন হয়ে, আসলে আমি ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো, ওই জায়গাটা থাকলেই না আসলে ট্রান্সপারেন্সিটা বাড়ে। আর হচ্ছে অ্যাক্টর, যে সে তো আসলে তার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টর, সে কোনো রাজনীতি সে করতেই পারে, কোনো দলের সাথে সে করলো কি করলো না, এত পার্সোনাল ব্যাপার তার। তাকে অবশ্যই ওই জায়গা থেকে একটু সরে আসতে হয়, কারণ হচ্ছে সে যখন মানুষের সামনে কথা বলে,
মানুষের সুখ দুঃখ নিয়ে সে সারাক্ষণ আচরণ করে পর্দায় অথবা স্টেজে, সে যখন কোনো দিকে বায়াস হয় জি। এবং দেখা গেল যে সে আসলে মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিথ্যার দিকে যাচ্ছে, অথবা যদি আমি আরও যদি বলি যে সে অন্যায়ের পক্ষে যাচ্ছে, তখন তো তার অন্যায়ের পক্ষে যাওয়া মানে সে নিজেই অন্যায়কারী। জি অবশ্যই। আমাদের মতো সাধারণ দর্শকদের শুধু এইটুকুই চাওয়া, আপনারা আসলে ওই মেরুকরণে না থেকে আপনারা শুধু শক্ত ওই বোল্ড ভয়েসটা থাকুক, তাহলে হচ্ছে আমরা আসলে দিন শেষে একটা সুশৃঙ্খল হয়তো একটা পরিস্থিতি পাবো, এবং সেই কারণেই হয়তো এই বদল। এবং আমরা একদম আয়োজনের শেষ দিকে রয়েছি, আমরা আপনাদের কাছ থেকে 3টা বাক্য শুনতে চাই, সেটা অবশ্যই বাংলাদেশ নিয়ে। বাংলাদেশটা নিয়ে কেন হচ্ছে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে কিন্তু একটা বিষয় কিন্তু চলে এসেছে যে সংকট কিন্তু আছে, আমরা সেটা বিশ্বাস করতে চাই এবং সংকটটা অ্যাড্রেস করে বাংলাদেশটা ঠিকভাবে আগাবে সেটাও আমরা চাই। সেই আগানোর ক্ষেত্রে আপনাদের মতামত একদম এক বাক্যে। মানে সবার আগে দলমতের ঊর্ধ্বে যে বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। যখন আমি আমার দেশটাকে নিয়ে ভাববো, তখনই আসলে আমি দেশের কোথায় কোথায় কি কি সমস্যা আছে আমরা সেই জায়গাটা সর্ট আউট করতে পারবো। জি। আমি যদি দেশকে না ভেবে কোনো স্পেসিফিক আলাদা আলাদা কোনো ইয়ের ভেতরে যেতে চাই, তখনই আসলে বাংলাদেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জি, তো আমাদের ভাবতে হবে বাংলাদেশ। জি হ্যাঁ, সালাম ভাই এক বাক্যে। এক বাক্যে আমি চাই যে আমার দেশের অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল মার্কে যাক, ভালো করুক, এবং সেইখানে পলিটিক্যাল স্টেটমেন্ট থাকুক কিন্তু বায়াসনেস না থাকুক। জি। বাংলাদেশের ক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে যে আমরা চেতনা নামে একটা শব্দ আছে, তো 1971 একটা চেতনা জন্ম হয়েছে, 2024 একটা চেতনা জন্ম হয়েছে। এই চেতনাকে আমরা আমাদের দেশ যাতে ধারণ করতে পারে, স্পেশালি এর রাজনীতি। জি ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন কষ্ট করে আমাদের এই আয়োজনে। আমরা আপনাদের প্রতি অনেক শুভাশিস থাকলো, আপনারা আরও এগিয়ে যান, এই কাজগুলো আরও বেশি বেশি করেন, দিন শেষে উন্নয়নটা হোক। আমরা আসলে এখন শেষ করতে চাই। দর্শক, একটা কথা বলছিলাম যে যোগাযোগ ও দক্ষতা উন্নয়ন, কিন্তু উন্নয়নটা কিন্তু আপনারও জরুরি, মানসিক যে উন্নয়ন সেটি, এবং সেই মানসিক উন্নয়নটা দেশের জন্য কাজে লাগানো খুব বেশি জরুরি। তাহলেই না আমাদের দেশটা ভালো থাকবে। আবার মনে করে দিচ্ছি, আমাদের দেশ, আমাদের। শেষ করলাম আজকে।